আচ্ছা, তো হইলো। তারপরে এটা তো আমাদের সাপোর্ট হয়ে গেল। তো সাপোর্টের সময় কি কি জিনিস লাগে আমরা তো জানি যে বুটস্ট্র্যাপের একটা সিএসএস এর ফাইল আছে, সেইটা আমাদের দরকার হয়। আর হ্যাঁ, আর একটা দরকার হয় বুটস্ট্র্যাপের একটা জেএস আছে, ফাইল আছে সাপোর্টের জন্য। জেএসএস এর কিছু সাপোর্ট এখানে পাওয়া যায়, সেটার জন্য জেএসএস এর সাপোর্টটা দিতে হয়। আর এখানে কিছু ফন্টের সাপোর্ট আছে, গ্লিপ আইকন, ওটা আমরা যখন কাজ করব গ্লিপ আইকন বা ফন্ট অসাম তখন ওইগুলো দেখবো, ঠিক আছে। এখন এই তো এটা সাপোর্টটা তো আমরা গত ক্লাসেই করছিলাম, এটা কিভাবে লিঙ্ক করাইতে হয়। আর এখানে এই যে বলে দিছে, এখানে বুটস্ট্র্যাপটা সিএসএস করবেন, এই যে জেএস লিঙ্ক করাবেন, আর ফন্টস গুলা পাওয়া দিতে হবে ফন্টস ফোল্ডারের ভিতরে। তো এই হলো আমাদের লিঙ্ক করানো। আর এইখানে এটা হলো HTML কোডের একটা স্ট্রাকচার। এইখানে একটা কোড দেওয়া আছে, সেই কোডটা দিয়ে কি করতে পারেন আপনি শুরু করতে পারেন। এই কোডের মধ্যে কি কি দেওয়া আছে এখানে আমরা দেখি। এখানে কিছু মেটা সাপোর্ট দেওয়া আছে, এই যে মেটা, এই মেটাগুলো তো আমরা জানি। UTF-8 কি, XU কম্প্যাটিবল এটা কি, এটা বুঝি না নাকি, নাকি বলতে হবে? এটা হলো ক্যারেক্টার সাপোর্ট, ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য, ঠিক আছে। হ্যাঁ, ইউনিকোড আর কি। আর এটা এক্স মানে হলো ক্রস প্ল্যাটফর্ম, মানে সব ডিভাইসে সব ব্রাউজারে যাতে আপনি সাপোর্টটা পায়, ঠিক আছে। কন্টেন্ট হল IES মানে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্টটা সহ, UA কম্প্যাটিবল, ঠিক আছে, মানে ক্রস ব্রাউজারে সাপোর্ট করার জন্য। আর ভিউ পয়েন্টটা হলো রেসপন্সিভের জন্য। রেসপন্সিভ বলতে ডিভাইস মানে সব হবে ডিভাইস উইথ, মানে যে ডিভাইসে আপনি যাবেন সেই ডিভাইসের উইথ সমানই এটার উইথটা থাকবে। ইনিশিয়াল স্কেল 1, ঠিক আছে, এটা তাদের কোড। তো এই লিঙ্কগুলো থাকতে হবে বুটস্ট্র্যাপে, মেটাতে এগুলো সাপোর্ট থাকতে হয়। আর এগুলো আছে। আর এটা তো আমরা জানি বুটস্ট্র্যাপ সিএসএস এর লিঙ্কটা, এটা গেল। আর এইটুকু আমাদের লাগবে, এটা যদিও কমেন্টসের ভিতরে আছে। তারপরে এই যে ইফ ইট, ঠিক আছে, IE9, এটা কিন্তু কোডে কাজ করতেছে। এই যে যেহেতু থার্ড ব্র্যাকেটের ভিতরে এইভাবে দেওয়া আছে, অর্থাৎ যদি ইন্টারনেট এক্সপ্লোরার 9 হয় তখন এই স্ক্রিপ্টটুকু অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ এই স্ক্রিপ্টটুকু অ্যাক্টিভ হবে না, ঠিক আছে। তো এইখানে এইগুলো দেওয়া আছে। তো এই সাপোর্টগুলো দেওয়া, তার নিচে বডি শুরু, বডি শেষ, আর বডির একদম উপরের দিকে জাভা স্ক্রিপ্টের সাপোর্ট দেওয়া আছে। আর জাভা বুটস্ট্র্যাপ জেএস এর সাপোর্ট দেওয়া আছে। আর আমরা জানি বুটস্ট্র্যাপ জেএস এর সাপোর্ট দেওয়ার, জেএসটা কিসের উপর, যে কোয়েরির উপর নির্ভর। অর্থাৎ বুটস্ট্র্যাপ সাপোর্টের আগে আপনাকে অবশ্যই কি করতে হবে, যে কোয়েরির সাপোর্ট দেওয়াইতে হবে, এটা অবশ্যই দেওয়াইতে হবে। এটা দেওয়ার পরে তারপরে এটা সাপোর্ট দেওয়াইতে হবে। যেমন এখানে গুগল এপিআই যে কোয়েরিটা কি করছে, সরাসরি গুগল এপিআই থেকে সাপোর্ট দেওয়া হয়েছে। আপনি যে কোয়েরির ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে লোকাল থেকে সাপোর্ট দেওয়ান। আচ্ছা, এই যে কোয়েরিটা আপনি লোকাল থেকে সাপোর্ট দেওয়ানো আছে, যে এস ফোল্ডারে রাখা এটা যে কোয়েরিটা সাপোর্ট দেওয়া হয়েছে। আর উপরে হ্যাঁ হ্যাঁ, এইটা লাগবে না। এইখানে শুধু এসআরসি সবই থাকবে। এসআরসির পরিবর্তে এই লিঙ্কটা কেটে আপনার এই যে জেএস এর ভিতরে তো রাখবেন, এটা যে কোয়েরিটা জেএস এর ফোল্ডারের ভিতরে এই যে কোয়েরিটা সাপোর্ট দেওয়া যাবে ওখানে। যে এটা তো এই যে জেএস ফোল্ডারে আছে, এটা তো লোকালেই আছে। আপনার এটা লোকালে না রেখে আপনি ইচ্ছা করলে এটা সিডিএন থেকেও সাপোর্ট দেওয়া যেতে পারেন। এই যে সিডিএন এর লিঙ্কটা উপরে দেওয়া আছে। সিডিএন এর লিঙ্ক যদি আমরা দেখতে চাই, এই যে উপরের দিকে দেওয়া আছে, ফার্স্টেই দেওয়া, এই যে সিডিএন এর লিঙ্ক, এই যে এটা হলো bootstrap min.js, এটা হলো সিডিএন এর লিঙ্ক। আপনি যদি ওইটা না দিয়ে এই লিঙ্কটা দেন তাহলে আর লোকালে আর আপনার এটা ডাউনলোড করার দরকার নেই। কোনটা, এটা যদি দেন এই HTTPS, এটা দিলে অবশ্যই নেট লাগবে, এটা দিলে নেট ছাড়া এটা পাবে না। কিন্তু আপনি যদি এটা ডাউনলোড করে, মানে এই যে আমি দেখাই, এটাকে কপি করলাম, এই লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে ইন্টার দিলাম, ইন্টার দিলে কি আসবে, এই কোডটুকু আসবে। কিন্তু এই কোডটুকু আপনি ডাউনলোড করে আপনার পিসিতে সেভ করেন, এই যে এই কোডটুকু, এটা সেভ করা ওইখান থেকে লিঙ্ক পাওয়া যায়, তাহলে আর আপনার নেট লাগতেছে না এই কোডের জন্য। আর যদি আপনি মনে করেন না সরাসরি এইখান থেকে পাওয়াবেন, তাহলে তো লাগবেই। তাহলে এই হলো বিষয়টা আর কি, আমার সাপোর্ট করানোর জন্য। তো আমরা সাপোর্টটা তাহলে আরেকবার করাই নেই, ঠিক আছে। এখন আমরা এটা সাপোর্টটা দেওয়াই। তো সাপোর্ট দেওয়ার জন্য আমার কি করতে হবে দেখেন, এই যে ডাউনলোড,
ডাউনলোডে গেলাম, আর নতুন জিনিস তো একটু প্র্যাকটিসটা হয়ে গেল। প্রথমে getbootstrap.com এই ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন তিনটা আছে ডাউনলোডের জন্য, তিনটা আছে। প্রথমটা ডাউনলোড করবেন। হ্যাঁ বুটস্ট্র্যাপ, দাঁড়ান আমি তো আমার পিসি তো দাঁড়ান, এটাকে আমার একটু জুম হয়ে গেছে, আমি একটু করে নিই, 100% করে নিই। এই যে এরকম না, এই প্রথম এটা ডাউনলোড বুটস্ট্র্যাপ দেন, এটা দেন, এটাতে ক্লিক করে ডাউনলোড করেন। এটা আমার ডাউনলোড করা আছে, তারপর আমি আপনাদের দেখানোর জন্য এখানে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা এখানে একটা প্রজেক্ট এই ফোল্ডার করবেন, ডাউনলোড হতে থাকে এখানে একটা ফোল্ডার করেন। এই যে ফোল্ডারের নাম দেন একটা, মানে আপনি যে প্রজেক্ট করবেন প্রজেক্ট নাম দেন, ঠিক আছে? নাম দেবো কি বুটস্ট্র্যাপ প্রজেক্ট বা বি প্রজেক্ট দেন, বাস হয়ে গেল বি প্রজেক্ট। এটা আমি একটা ফোল্ডার তৈরি করলাম, কারণ এই ফোল্ডারের ভিতরে আমি কাজ করব। তো কাজ করার জন্য প্রথমে আমার যেটা দরকার সেটা হলো index.html। এটা কি আসলো, আমার প্রথমে যেটা দরকার সেটা হলো index.html, এটা দরকার। আর আমার ওগুলো ফোল্ডারগুলো তো ওইখান থেকে চলে আসবে, আমি আর বানাইলাম না, কারণ ওইখানে ডাউনলোড করলে ওইখানে দেওয়া আছে, এই জন্য আর আমি ফোল্ডার তৈরি করলাম না। যেটা ডাউনলোড করলাম আমি সেটা থেকে আমি এখন নিয়ে আসি। ডাউনলোড এখন হচ্ছে, সময় লাগবে একটু, 1 মিনিট লাগবে। পুরোটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? পুরোটা কপি করে এনে দিলাম, পরে কোনোটা যদি না লাগে ওইটা আমি ফেলে দেবো, যতটুকু না লাগে, ঠিক আছে? এই যে এই কোডটুকু, এই যে এইখানে যে কোডটুকু আছে, এই যে এই কোডটুকু বেসিক টেমপ্লেটের যে কোডটুকু, এই কোডটুকু কপি করে এনে এখানে দিয়ে দেব। আর বুটস্ট্র্যাপ যে ডাউনলোড হলো এটা এক্সট্রাক্ট করে, হ্যাঁ হ্যাঁ তিনটাই, হ্যাঁ তিনটা কপি করে আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমি রেখে দেব। না ফন্টও নিতে হবে, হ্যাঁ হ্যাঁ না তিনটাই নিতে হবে। এই যে এখানে যে তিনটা ফোল্ডার আছে না, এই তিনটা কপি করেই আমার যে ফোল্ডার আছে এখানে পেস্ট করব। পেস্ট করার পর সিএসএস এর ভিতরে যাব। সিএসএস এর ভিতরে শুধুমাত্র bootstrap.min.css এটা রেখে বাকিগুলো ফেলে দেব। হ্যাঁ এটা রেখে বাকিগুলো ফেলে দেবো। আর বা এই থিমটাও কাজে লাগে, এই থিমটা অনেক সময় রেসপন্সিবিলিটির জন্য বা অন্য ডিজাইনের জন্য কাজে লাগে। তো এটা আমাদের প্রাথমিক পর্যায়ে দরকার নেই, এটা ফেলে দিলাম, কারণ থাকলে গ্যাঞ্জাম মনে হতে পারে। এটা একটু অ্যাডভান্স লেভেলে যখন যাবো, আর ফন্টসের ভিতরে যা আছে সবই থাকবে। আর জেএসএস এর ভিতরে শুধুমাত্র bootstrap.min.js এইটা বাদে বাকিগুলো ফেলে দেবো। আমি কমাই দিলাম আর কি, ঝামেলা কমাই দিলাম, ঠিক আছে? আর আরেকটা জিনিস করবো, সিএসএস এর ভিতরে আমার নিজস্ব একটা স্টাইল শিট থাকবে অবশ্যই। ওইটার নাম দিব আমি style.css, অথবা আরেকটা নাম দিতে পারি, সেটা হলো custom.css। এই নামটাও অনেকেই দেয়, হ্যাঁ অনেকেই কাস্টমাইজ বলে থাকে। আচ্ছা তাহলে এই এখন আমার এই যে জিনিসগুলো আসলো, এই জিনিসগুলো লিঙ্কগুলো আমার একটু দেখাই দিতে হবে যে লিঙ্কগুলো ঠিক আছে কিনা, তাই না? তো আমার সিএসএস এর ভিতরে bootstrap.min.css আর জেএস এর ভিতরে bootstrap.min.js দেখি আমি এখন এখানে যাই, আমার যে ফাইল এখানে যাই, এখন লিঙ্কগুলো ঠিক আছে কিনা। প্রথমে আছে এই যে সিএসএস এর ফোল্ডারের ভিতরে bootstrap.min.css, ওকে এটা ঠিক আছে। এখন এটার সাথে কি করতে হবে, আমার যে নিজস্ব যে style.css এইটাও দিয়ে দিতে হবে। তাহলে দিয়ে দেই style.css, এটাও আমার কি করতে হবে, লিঙ্ক করাই দিতে হবে, দিলাম। তারপরে করতে হবে কি, এই যে এইখানে যে গুগলের যে ইটা আছে, যে কোয়েরিটা আছে,
এইটাকে এই লিঙ্কটাকে না নিয়ে আমি গুগলের লিঙ্ক হ্যাঁ কাস্টমাইজ দিলে কাস্টমাইজ দিবেন, আর আমি তো স্টাইল রাখছি এর জন্য স্টাইল। এই যে এখানে এই যে স্টাইল.css, এখানে এটার নাম যা থাকবে সেই নামে আমাকে কি করতে হবে ওখানে, হ্যাঁ লিঙ্ক করাইতে হবে। নিচে কেন নিচে, কারণ আমার বুটস্ট্র্যাপের যে ক্লাস আছে সেটা তো প্রথমে থাকবেই, কিন্তু ওই ক্লাসটা বা ওই ডিজাইনটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে তো এইটার প্রায়োরিটি পাবে সবচেয়ে বেশি, মানে আমার যে স্টাইল যেটা নিচে থাকবে ওইটা দিলাম। আর এইখানে যে কোয়েরিটা কি আছে গুগল এপিআই থেকে দেওয়া আছে তাই না, তো এইখান থেকে না দিয়ে আমি আমার যে কোয়েরি থেকে দিব, অথবা এই গুগল এপিআইটাই ডাউনলোড। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা কোন পর্যন্ত ছিলাম, এইখানে ছিলাম তাই না, এটা গেল। আর এইটাকে কি করবো এখন, যে আমাদের যে কোয়েরি তো লাগবে একটা, তো যে কোয়েরি আমাদের ডাউনলোড করা আছে অবশ্যই, না থাকলে আমরা ডাউনলোড করব। কোথায় থেকে করব, jquery.com, অথবা আরেকটা কাজ করতে পারেন আপনারা, এইখানে যে কোয়েরির লিঙ্কটা দেওয়া আছে, যে এই লিঙ্কটা কপি করেন, কপি করে এই লিঙ্কটা ব্রাউজারে লিখে এন্টার দেন, তাহলে এইটার কোড চলে আসবে। এটাকে সেভ করে রাখলেও হবে, এটাকে লিঙ্ক করে দিবেন তাহলেও হবে, বুঝেন নাই? মানে এটা সাপোর্ট দেওয়া কাজ করবে, যে কোয়েরি থেকে যদি আপনি না নিয়ে এখান থেকে নেন তাও হবে, এটা একটা দিলেই হয়। তো বি প্রজেক্ট এটার ভিতরে জেএস এর ভিতরে আমি এই যে jquery.min.js এটা, হ্যাঁ আমি বলি এই যে গুগলের যে এই লিঙ্কটা আছে না, এটা তো অনলাইন থেকে পায় তাই না, এটা দিলেও হবে, এটা যেভাবে আছে ওইভাবে থাকলেও কিন্তু আমার কাজ করবে। কিন্তু এটাকে কপি করে আমি যদি কোনো লিঙ্ক কোনো একটা দিয়ে দিই ব্রাউজারের এখানে অ্যাড্রেস বারে দিয়ে দিই, তাহলে কিন্তু এই কোডটা ওপেনই হবে তাই না। ওপেন হইলে এই কোডটাকে আমি সেভ দিব, কন্ট্রোল-S দিয়ে সেভ দিব, ডেস্কটপে বা কোথাও সেভ দিলাম, সেভ দিয়ে আমার ফোল্ডারের ভিতরে রেখে দিলাম, লিখে এইটার লিঙ্কটা দিয়ে দিলাম, তাহলেও আমার এটার সাপোর্টটা পেয়ে গেল। তাহলে এখন এটার সাপোর্ট পাওয়াতে গেলে আমার এটার লিঙ্ক দিতে হবে। এটা কি নামে সেভ হলো দেখি, জেএস এর ভিতরে এই যেটা jquery.min.js এই নামে সেভ হয়েছে। এটাকে কপি করে আমি এইখানে দিয়ে দিলাম। এটা আছে কোথায়, আমার জেএস ফোল্ডারের ভিতরে, এটা না এটা আছে আমার কোথায়, জেএস ফোল্ডারের ভিতরে স্ল্যাশ দিয়ে এইটা, এই হয়ে গেল। সার্চ দিলাম না কিন্তু, এই দেখেন আমি কিন্তু সার্চ দেনি, আমি এই যে এই লিঙ্কটুকু কপি করছি, কপি করে আমি এই যে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে নতুন একটা ট্যাব নিলাম, বাইকে এটাও এখানে করতে হবে, তো এটা তো আমার লাগবে, এর জন্য আমি নিলাম, এটা রাখলাম। নেওয়ার পরে এই যে ব্রাউজারে যে অ্যাড্রেস বারটা আছে এইখানে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার দিলাম। তার মানে কি আমি এই কোডে সরাসরি চলে গেলাম, এই কোডটা এখন ওপেন হলো না, হ্যালো ওয়ার্ল্ড তো আসছেই, কিন্তু আমি তো বুটস্ট্র্যাপের কোনো সিএসএস এখনো ইউজ করিনি, করছি কোনো ক্লাস ইউজ করিনি। তো এটাকে আমি যদি রান দিই এখন ফায়ারফক্স দিয়ে, এই যে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু বুটস্ট্র্যাপে আমরা যে কারণে ইউজ করলাম সেইটার তো সাপোর্ট পাইলো কি পাইলো না এটা তো আমি এখন বুঝবো না। তাহলে বোঝার জন্য এখানে আমরা এইখানে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা এখন আর থাক এটা এইখানে আমরা কাজ করাবো। তো কাজ করানোর জন্য আমি বলছিলাম বুটস্ট্র্যাপের তিনটা জিনিস কাজ করে, একটা হলো কন্টেইনার, একটা রো, একটা হলো কলাম। তো ফার্স্ট হলো ডিপ ক্লাস কন্টেইনার। কন্টেইনারটা কেন ইউজ করা হয়, কন্টেইনারটা হলো র্যাপার ইউজ করতাম না আমরা, র্যাপারের যে সিএসএস লিখতাম সেই সিএসএসটাই কন্টেইনারের ভিতরে লেখা আছে। তো এটা যে কন্টেইনারের ভিতরে লেখা এক্সট্রা স্মল ডিভাইসের জন্য বলা আছে, এটার উইথ কতটুকু দেওয়া থাকবে এটাও বলা আছে 768, এটা হলো 768 গ্রেটার দেন, আর এটা 768 লেস দেন, আর এটা হলো 992 গ্রেটার দেন, আর এটা হলো 992 এটাও গ্রেটার দেন 1200। এটা 992 বেশি হবে। আর এইখানে কলামগুলো দেওয়া আছে 12টা কলাম, এটা তো আমরা গত ক্লাসে দেখছিলাম, এই যে এখানে
এই 12টা কলাম দেওয়া আছে, 8 কলাম 4 কলাম, এগুলো আমরা ইউজ করতে পারি, তাই না? এগুলো ইউজ করতে পারি। আর এটা আমাদের প্র্যাকটিস করার জন্য এই পাশে রাইট পাশে দেখেন, রাইট পাশে কিছু দেওয়া আছে, মেনুর মতো দেওয়া আছে। এগুলো আসলে আমাদের একটা একটা করে দেখা উচিত, যে গ্রিড কি, টাইপোগ্রাফি কি, কোড কি, টেবিল কি, ফরম্যাট কি। তো এখন আমরা যেটা দেখব, প্রথমে গ্রিডটা নিয়ে নেই, গ্রিডের ভিতরে টাইপোগ্রাফিটা দেখব। তো আসেন, গ্রিড নেওয়ার জন্য আমরা কি করব, এই যে এখানে কন্টেইনার নিছি, ওকে। তারপরে এটার ভিতরে আমি একটা রো নিব, ডি ক্লাস রো। আমি বলছিলাম আগে রো নিতে হয়, তারপরে কলাম ডিজাইনের জন্য। তারপরে এটার ভিতরে কলাম নেব, ডিপ ক্লাস, আমি কল এমডিটাই নেই, কল এমডি কত নিব, 12 নিলাম, মানে ফুল উইথ কলমটা নিয়ে নিলাম। এই যে এইটুকু করলাম, এইটুকু মানে তো আপনারা বুঝতে পারছেন এখন। এই যে দেখেন, প্রথমে কন্টেইনার নিলাম, কন্টেইনার মানে কি, র্যাপার। পুরাটারে একটা ওয়েবসাইটকে আমি কত, এটার উইথ কত, 1170 ডিফল্ট দেওয়া থাকে, যেটা 1170-এ আমি এটাকে নিয়ে নিলাম এবং এটা মাঝখানে থাকবে। তারপরে আমি একটা রো তৈরি করলাম, রো, কারণ আমরা জানি যে আমাদের ডিজাইন করতে গেলে আমাদের কি করতে হবে, রো কলামে ভাগ করে করে কাজ করতে হবে, কারণ কোনটা কোন জায়গায় বসাবো এটার জন্যই। রো কলাম করে নিলাম, এখন হয়ে গেল। এখন তারপরে আমি এটাকে 12 কলাম নিলাম, 12 কলাম নিয়ে নিলাম। 12 কলামের ভিতরে আমি কাজ করব এখন। আর 12 কলাম না নিয়ে আমি যদি অন্য কলামও নেই, মানে আরো ছোট ছোট কলামও নেই, তাও কিন্তু হবে। এটা একটা টেক্সট লিখলাম, তাহলে এটাকে আমি রিফ্রেশ দিলে এখন এটা আমার এই যে দিস ইজ টেক্সট, এটা 12 কলামের ভিতরে আমার চলে আসছে। তো 12 কলামের ভিতরে যে আসলো, এটা আমি বুঝবো কিভাবে, এটা যে 12 কলামের ভিতরে আসছে এটা আমি বুঝবো কিভাবে? তো এর জন্য আমার এখানে কি করতে হবে, এটা আমি একটা ক্লাসের ভিতরে দেই, ওয়েল ক্লাস, নাম দেই ওয়েল। ওয়েল একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, সেটা হলো, সেটা ব্যাকগ্রাউন্ড থাকে এবং এটার প্যাডিং মার্জিন সব থাকে। তো এর জন্য আমি এখানে এটা দিয়ে দিলাম, দেখি এটাকে আমি করি, এই এখন দেখি, এই দেখেন, এই যে আমার একটা এখান থেকে দেখা যাচ্ছে, এই যে একটা হলো, কলাম হলো, এটা একটা কলাম। আমি এটাকে যদি 2টা কলামে ভাগ করতে যেতাম, তাহলে আমি যদি এখানে বলতাম যে এটাকে আমি 6 কলাম দিলাম বা 8 কলাম দিলাম, আর এটাকে কপি করে আরেকটা 4 কলাম দিলাম, আরেকটা দিলাম 4 কলাম, তাহলে 2টা মিলে 12 কলাম, কারণ বুটস্ট্র্যাপে আমরা জানি টোটাল 12 কলাম। এখন দেখেন, এই যে এটা হয়েছে, এই যে এটা হলো 8 কলাম, এটা হলো 4 কলাম, 2টাতে ভাগ হয়ে মাঝখানে ভাগ আসে, যে এরকম আসছে না, একটা কলাম আসছে। তাহলে এই যে এইখানে খেয়াল করেন, আমি কিন্তু এইখান থেকে এই যে এটারে একটা দিছি, এটারে একটা দিছি, মানে আরেকটা ক্লাস ইউজ করছি মাঝখানে। এই যে ওয়েল ক্লাসটা, এই ওয়েল ক্লাস ইউজ করা না করার সমস্যা নাই। আমি যদি ক্লাস ইউজ নাও করি, মনে করেন ক্লাস ইউজ করলাম না, সাপোজ একটাকে দিলাম, এই দেখেন এরকম যদি আমি ইউজ করি তাও হবে, সমস্যা নেই। এই যে এই একটা, এই 2টা কলাম, একটা 8 একটা 12, একটা রো এর ভিতরে 2টা কলাম, 2টা কলামের ভিতরে একটা মান নিলাম 8, একটা মান নিলাম 4। এখন এখানে লিখলাম যে দিস ইজ দিস, আর এটার ভিতরে লিখলাম আরেকটা দিস, তাহলে 2টা হলো না। এনে লিখলাম 8 কলাম, আর এখানে লিখলাম 4 কলাম, আমি লিখে দিলাম, মনে করেন এই যে 4 কলাম, তাই না? এখন এটাকে যদি রিফ্রেশ দেই কি হবে, এই যে এখানে 8 কলাম, এখানে 4 কলাম, এইরকম আসছে না? এটাকে যদি আমি একটু বড় করি তাহলে আমার সুবিধা হয়, বড় হয় না। এই যে টাইপোগ্রাফি, হ্যাঁ এই দেখেন, হ্যাঁ সিএসএস এর নিচের দিকে আর কি টাইপোগ্রাফি, হ্যাঁ
টাইপোগ্রাফিটা কি এখন আমরা একটু দেখি। আসেন, টাইপোগ্রাফিতে বলা আছে স্মল একটা ক্লাস আছে। আমি যদি কোনো ডিভের ভিতরে স্মল দেই, ক্লাস ইউজ করি, তাহলে সেই স্মলের ক্যারেক্টার পাবে। ঠিক আছে, স্মলের ক্যারেক্টার কী পাবে? তারপর আছে লিড ক্লাস। যদি আমি কোনো ক্লাসের ভিতরে লিড দেই, তাহলে সে লিডেরই পাবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, এখানে যান, এই লেখাটা কি আছে? এই লেখাটা আছে, এই যে এই লেখাটা কি আছে, এরকম আছে না? তো এটা যদি আমি লিডের ভিতরে ফেলাই, অর্থাৎ এইটার ভিতরে আমি আরেকটা ক্লাস ওয়েলের পরে আমি আরেকটা ক্লাস দিয়ে দিলাম লিড একটা ক্লাস দিয়ে দিলাম। আমি কিন্তু লিড নামে কোনো ক্লাস তৈরি করিনি, কিন্তু বুটস্ট্র্যাপের লিড আছে। তো লিড দেওয়ার পরে দেখেন এই লেখাটা কি হয়েছে, একটু বড় হয়েছে। তো লিড দিয়ে তারা একটু বড় সাইজ যদি কোনো লেখা দরকার হয়, তখন লিড দিয়ে তারা এটা ইউজ করছে। তো লিড এগুলো তো নর্মাল, যেগুলো আমাদের বেশি প্রয়োজন ওগুলো দেখি আমরা। হ্যাঁ, এটা মানে যে ডিবে দিব সেই ডিবেই আমার আসলে কাজ করবে। তো এই যে কোনো লেখাকে যদি আমি বোল্ড করতে চাই, তাহলে আমি কি দিব? স্ট্রং আমি ইউজ করার সাথে সাথে কি হবে? এটা বোল্ড হয়ে যাবে। দেখেন এখানে যদি আমি স্ট্রং লিড ইউজ না করি, স্ট্রং ইউজ করি, হ্যাঁ স্ট্রং ইউজ করলাম, এই যে স্ট্রং ইউজ করে আমি এখানে রিফ্রেশ দিলাম। দেখেন এটা হয় নাই, কাজ করে না। তো স্ট্রং বানান বলে হয়েছে। তো মানে এদের এই ক্লাসগুলো আর কি কাজ করবে। ঠিক আছে, তো এগুলো তো খুব একটা কাজে লাগে না। আমি যেগুলো কাজে লাগে ওগুলো দেখাই একটু, যেগুলো মানে ইম্পর্টেন্ট বেশি। এই দেখেন এইটা কাজে লাগে। সে বলতেছে আমি যদি কোনো ক্লাস ইউজ করি, যেমন এই লেখাটাকে আমার সেন্টার বা লেফট বা রাইট করা দরকার হইলো, তখন আমার কি সিএসএস করতে হবে, আমার এটাকে রাইট করা দরকার। আমি যদি শুধু লিখি এখানে যায় যে টেক্সট রাইট, আর কিছু করতে হবে না, এটা অটোই রাইট দিকে চলে আসবে। এই রাইট দিকে চলে আসছে। এর মূল কথা মানে আমি যেটা বুঝতেছি স্যার, যে এবারে ট্যাগগুলোকে সিএসএস বানায় নাই, তারা কিছু সিএসএস ক্লাস তৈরি করছে। সেটাকে এইচটিএমএল এর ট্যাগ নাকি, এটা তো যেমন টেক্সট সিএসএস, যেমন আমি এখানে একটা ক্লাস লিখলাম টেক্সট রাইট, তো টেক্সট রাইট তো এইচটিএমএল এর কোনো ট্যাগ না, সিএসএস এরও কোনো ট্যাগ না, এটা তো সিএসএস এরও কিছু না, এইচটিএমএল এরও কিছু না। তারা টেক্সট রাইট নামে একটা ক্লাস বানাইছে বুটস্ট্র্যাপে, এবং সেটাকে বলে দিছে টেক্সট অ্যালাইন এই রাইট। হ্যাঁ রাইট। এই টেক্সট রাইটটা যদি আমি ইউজ করি, তাহলে আমার টেক্সটটা রাইট দিকে চলে যাবে। এটার জন্য আমার আর সিএসএস ইউজ করার দরকার নাই। তো এরকম আমি হ্যাঁ মেনু তৈরি করব। ঠিক আছে, তো মেনু তৈরি করার জন্য আমরা জানি ইউএলএলআই ব্যবহার হয়, এটা তো জানি। তাহলে লিখি ইউএলএলআই, ইউএল শুরু, এল শেষ, তারপর এটা ভিতরে এলআই শুরু, এলআই শেষ। আর এলআই ভিতরে আমরা জানি অ্যাঙ্কর ট্যাগ নিতে হয়। এতটুকু তো আমরা জানি যে একটা মেনুর জন্য এতটুকু লাগে। দেখেন এতটুকু আমরা তৈরি করে ফেললাম। এই কটা আমি মেনু তৈরি করলাম, করার পরে এটাকে রিফ্রেশ দেন। এখন কি হয় দেখেন এখানে একটা ইউএলএলআই তৈরি হয়েছে, কোনো মেনু কিন্তু তৈরি হয় না, ইউএলএলআই তৈরি হয়েছে, কারণ আমি তো ইউএলএলআই করছি। এখন এগুলোকে আমি মেনু আকারে সাজাইতে চাই, তাইলে আমি মনে করেন বুটস্ট্র্যাপের ক্লাস যদি ইউজ করি, এইখানে বুটস্ট্র্যাপের ক্লাসের নাম হলো ন্যাপবার। এটা অবশ্যই আগে ক্লাস লিখতে হবে, ক্লাস এটার ভিতরে নাম কি ন্যাপবার, ন্যাপবার এইভাবে। ঠিক আছে, ন্যাপবার ইউজ করার পরে দেখি কি হলো। ন্যাপবার না ন্যাপ, দেখুন দেখি ন্যাপবারই বানান ভুল করলাম। আচ্ছা আমি একটু দেখে নেই। হ্যাঁ ন্যাপবার বানান বলেছে তাই না? হ্যাঁ ন্যাপবার, এই যে এটা হবে। ঠিক আছে, আমি যদি একটা ক্লাস ইউজ করি ন্যাপবার, তাহলে এখানে রিফ্রেশ দিলাম, দেখেন এখানে কিন্তু
আচ্ছা আমি একটু দেখে নেই, এটা একটু হইতে, বুঝতে পারছেন? তাহলে এখন একটা না, এই যে ইউএলএলআই তো আমি নর্মালি লিখলাম, এটা তো নর্মাল লিখলে এরকম হবেই। হ্যাঁ, ইউএলএ আমি শুধু একটা ক্লাস ইউজ করলাম, নাম দিলাম কি ন্যাপ। ন্যাপ ইউজ করার পরে এখন আমি এখানে যাই রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটা এরকম না, এই পাশাপাশি থাকবে। তখন আমি ইউজ করবো ন্যাপ বার ন্যাপ, এইখানে এই যে ন্যাপ বার ন্যাপ হাইফেন ন্যাপ, এই যে এটা ন্যাপ বার হাইফেন ন্যাপ, এটা ইউজ করবো, এই ক্লাসটা ইউজ করবো। ন্যাপের পরে ন্যাপ বার ন্যাপ, এটা ইউজ করবো। ইউজ করার পরে দেখেন এখানে আসে রিফ্রেশ দেন, দেখেন এগুলা এই যে সুন্দর মেনুর মতো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাতে আমার মেনু তৈরি হয়ে গেল। এখন আমি এই যে উপরের যে ডিপটা ইউজ করছি, এই ডিপে আমি একটা ক্লাস ইউজ করি, নাম দেই ন্যাপ বার। ন্যাপ বার দেখেন নাম দিলাম কি ন্যাপ বার। ন্যাপ বার দেওয়ার পরে রিফ্রেশ দেওয়ার পরে কোনো কিছু কিন্তু পার্থক্য বোঝা যায় না, বোঝা যায়? আগের আর এখন কোনো পার্থক্য আছে? দেখি তো, এখন আগে ছিল এরকম, একটু পার্থক্য দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, মানে এটা ন্যাপ বারের মতো, একটা ন্যাপ বারের ভিতরে আসে। কিন্তু এখানে যে আরেকটা ক্লাস ইউজ করি ন্যাপ বার ইনভার্স, ন্যাপ বার ইনভার্স, এটা বসতে একটা ক্লাস, তাহলে এটা ইনভার্স হবে। ইনভার্স মানে কি আছে, এখন এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা, এর জন্য বোঝা যাচ্ছে না। কিন্তু এখন যদি ইউজ করি দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আমার হইলো এটা কালো, এখন কিন্তু বোঝা গেল ইনভার্স হইলো। এটা ইউজ করলাম কারণ এখন একটা মানে মেনু মতো, এটা দিলে আমার মানে বোঝা যায় সুন্দর মতো এটা একটা মেনু। হ্যাঁ, কালো ছাড়া আমি এটা হলো কালোটা ডিফল্ট তাদের কালার। এখন আমার ইচ্ছা যে আমার তো ডিজাইনে কালো নাই, আমার অন্য কালার ইউজ করতে হবে, তখনই হলো কাস্টমাইজ, মানে আমার নিজস্বতা এখানে ইউজ করতে হবে। এখন আমি এটা কালো না দিয়ে লাল দিতে চাই, তখন এটাকে রাইট বাটন ক্লিক করে এইভাবেও করতে পারেন, অথবা লাল একটা ব্যাকগ্রাউন্ড বসায়ও করতে পারেন, কিন্তু এইভাবে করাটাই উচিত না। মানে আপনি এখন কিভাবে করবেন এটা আপনার ব্যাপার। আপনি যদি নর্মালভাবে করতে চান, মনে করেন এটাকে আপনি লাল বানাবেন, তাহলে আপনি লাল একটা লাল নামে একটা এনে সিএসএস বানান, বিজি রেড এই নামে একটা সিএসএস দেন, এবং এটার ব্যাকগ্রাউন্ড দেন রেড, ঠিক আছে? এই ক্লাসটা বসাই দেন, তাহলেই তো হওয়ার কথা নাকি? এই ক্লাসটা আপনি কোনো একটা ডিপ, এই যে ডিপটাইতে হয়েছে এই ডিপের আগে বা পরে এখানে বসালে হবে না, তারপর দেখি হয় কি, এই হয়েছে, তাহলে রেডটা হয়ে গেছে, তাই না? তো এরকম করে চেঞ্জ করতে পারেন, অথবা এরকম করে চেঞ্জ না করে এই কালারটা কি দিয়ে আসছে ওইটাতে ধরে করাটাই ভালো। এই কালারটা আমার যে আসলো এটা কি দেওয়ার পরে আসলো, ন্যাপ বার ইনভার্স। তো এটা দেখার জন্য আপনি এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখে নিতে পারেন যে এই কালারটা আমার কিভাবে আসলো, এই যে ন্যাপ বার ইনভার্স, এটা দেখে নিলাম। আর আমি তো জানি, তখন আমি কি করবো, এই ন্যাপ বার ইনভার্স ক্লাসটা কপি করব, কপি করে আমার স্টাইল আছে না, স্টাইলে এটা দিয়ে দিব, এটাকেই বলে কাস্টমাইজ। এনে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কি দিব, মনে করেন ব্লু, গ্রিন, তখন এটা গ্রিন হয়ে যাবে, বুঝতে পারছেন? এইভাবে এটাকে কাস্টমাইজ বলে। তো এগুলো কাস্টমাইজ করা যাবে, যে কোনো কিছু আমরা করতে পারবো। এটা তাদের নিজস্ব একটা স্টাইল দেওয়া থাকে, ওটাকে আমরা কম বেশি, হ্যাঁ ওই আগের ক্লাসটা আর কাজ করবে না, এই ক্লাসটা অ্যাক্টিভ হবে। আগের ক্লাসে যা আছে আছে, কিন্তু আমার ক্লাসটা প্রায়োরিটি পাবে বেশি। এর জন্যই আমার ক্লাসটা, এই যে আমার এই লিঙ্কটা আমি নিচে ইউজ করছি, এই যে উপরের দিকে, এই যে এখানে ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আরো কিছু জিনিস দেখেন, এই পর্যন্ত হইলো, তাই না? তো আমরা যখন এটা রেসপন্সিভ করি, রেসপন্সিভের জন্য আমাদের একটা কাজ করতে হয় মেনুতে, সেটা হলো এটা যখন ছোট হয়, এই ছোট হয়, তখন এটা রেসপন্সিভ মেনু হয়। রেসপন্সিভ মানে বলতে এনে একটা বাটনের মধ্যে ক্লিক করলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। তো এই জিনিসটা কিন্তু আমরা এমনিতেও যে কোড ইউজ করে করতে পারি, যে রতে। আর এখানে যে বোস্টেপে আমাদের এটা দেওয়া আছে। তো এটার জন্য কি করতে হবে দেখেন, এটার জন্য আমার এখানে একটা বোস্টেপের ডিফল্ট দেওয়া আছে, সেটা আমরা ইউজ করবো এখন। এই যে এখানে এই ডিপের ভিতরতে আমার এই ইউএল এর ভিতরতে আমার এটা আসলো, তাই না? আর এইটার ভিতরে আমরা একটা ডিপ নিব, ডিপের ভিতরে আমি এখন এটা মেনুটা তৈরি করবো। এই যে এটার ভিতরে আমি নেই ডিপ ক্লাস, এটাকে বলে হেডার, ন্যাপবার হেডার বলে, এটা ন্যাপবার হেডার, ন্যাপবার হেডার।
এই ক্লাসগুলো আমি কোথায় পাচ্ছি বলেন তো? এই যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে আমি দেখাই, এই যে এখানে, এই যে এখানে, এই যে ন্যাপবার হেডার দেখছেন? এই ন্যাপবারের জন্য কি কি দরকার এই পুরো কোডটুকু এখানে দেওয়া আছে। তো আমি পার্ট বাই পার্ট একটু একটু করে দেখাইতেছি। তো ন্যাপবার হেডার, ন্যাপবার হেডারের ভিতরে আমি একটা বাটন নিব, বাটন, বাটনের টাইপ হবে বাটন, বাটন, ঠিক আছে? বাটন শুরু করলাম এবং বাটন শেষ হবে। এই এই বাটনের ভিতরে এখন আমি কাজ করব। বাটন নিলাম, বাটনের টাইপ হবে বাটন, ঠিক আছে? আর এখানে আমি এখন স্পেন দিয়ে কিছু বসাবো, আইকন বসাবো আর কি। এই যে রেসপন্সিভের জন্য ক্লাসগুলো, এই যে এখানে আমার কিছু ক্লাস বসাইতে হবে। এটা হলো এই যে আইকন বার, এই নামে ক্লাসটা, আইকন বার এই নামে। তো এটা আমি যে কটা দিব ওই কটা হবে, 2টা বা 3টা দিলাম আপাতত, এই দিলাম। আর এইখানে আমার কিছু ক্লাস হবে ন্যাবের, এই যে বাটনের জন্য ক্লাস হবে ন্যাববার টগল কলাপস। এইটা ন্যাববার টগল ক্লাস হবে, কিছু ক্লাস দিব ন্যাববার টগল। ন্যাববার টগল দেওয়ার পরে কি হয় দেখি আমি। এখানে আসেন, এখানে আসেন, রিফ্রেশ দেন, দেখেন এখানে একটা বাটন আসার কথা, ছোট, এই দেখেন একটা বাটন আসছে। কারণ এই বাটনে ক্লিক করলে এটা বাই ডিফল্ট কলাপস থাকবে, বাটনে ক্লিক করলে এটা শো হবে একটা একটা করে। এটা হলো রেসপন্সিভিটা থাকে, মানে মোবাইল মেনুতে মেনুগুলো এইভাবে থাকে না, ঠিক আছে? এরকম থাকে, মানে বাটন সিস্টেম, এরকম সিস্টেম থাকে। তো আমরা ওইটাই এখানে ডিফল্ট করা আছে করলাম। তাহলে আমরা বাটনটা তৈরি করলাম। তো বাটন এখন কয়টা দাগ আছে? 3টা দাগ আছে না? আমি যদি এখান থেকে একটা উঠাই দিই, দেখেন উঠাই দিলাম। এখন এখানে আসেন, রিফ্রেশ দেন, এখন কয়টা দাগ আছে? 2টা। এটা আর কি আইকনটা বাটন তৈরি করা আর কি। এই যে বাটনের ভিতরে আমি এটা একটা বাটন তৈরি করলাম, বাটনের এই দাগগুলো আসে আইকন বার দিয়ে। তো এখন আমি এখানে রিফ্রেশ দিলাম, 4টা হইলো, এরকম বাটন তৈরি করলাম। কারণ বাটনটা আমি বলতেছি বাই ডিফল্ট এগুলো কলাপস থাকবে। কি থাকবে? কলাপস। তো এখানে ক্লিক করলে তারপর আসবে। তো কলাপসের জন্য আমি এখানে এই যে কোনটা কলাপস থাকবে, এই যে ইউএলএল আইটা। তো এইখানে আমি ব্যবহার করতে পারি, এটা একটা ডিবের ভিত্তি নিতে পারি, এটা আমি একটা ডিবের ভিত্তি নিতে পারি, একটু দেখে নিই। এই যে এখানে, হ্যাঁ ডিবের ভিতরে নিতে হবে কলাপস। দেখেন এখানে আমি যেটা করব, একটা ডিব নিব কিছু ক্লাস ইউজ করার জন্য, একটা ডিব নিলাম। আগে দেখেন সবাই, এটা আগে করেন না, কারণ তো করতে গেলে এখন একটু জটিল মনে হয়। আমি করি, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। আগে দেখেন, আমি এটা এই ন্যাপবারটাকে আমি একটা ডিবের ভিতরে আটকাইলাম। কেন আটকাইলাম? কারণ আমি চাচ্ছি এই যে আমার যে মেনুটা আছে, এই মেনুটা বাই ডিফল্ট যখন আমার মোবাইল হবে এইটা কলাপস থাকবে, মানে হাইড হয়ে থাকবে। এনে ক্লিক করব, তারপর আসবে, তাই না? তো কলাপসের জন্য আমাদের এখানে একটা ক্লাস ইউজ করতে হবে, নাম হলো কলাপস। কলাপস, এটা কলাপস। এখন আমি এখানে যান, রিফ্রেশ দেন, দেখেন এটা কলাপস আছে। এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা যখন আমি ওয়াইড স্ক্রিনের জন্য দিব তখন এটা আবার এখনো দেখা যাচ্ছে না, এটা এখন দেখা যাওয়া উচিত। তো এর জন্য আবার একটা ক্লাস আছে এখানে, ন্যাপবার কলাপস। এখানে ন্যাপবার কলাপস, এটা দিলে আবার এখানে দেখা যাবে। এটা হলো এটার জন্য। আর এখানে এখন আমি কি করব, এটা আর দেখা যাবে না। এটা কখন দেখা যাবে? এখানে যখন টগল করব, টগল মানে ক্লিক করব, যখন ক্লিকে টগল ইউজ করব, কারণ একবার ক্লিক করলে আসবে, একবার ক্লিক করলে চলে যাবে। তো এর জন্য আমি দেখেন এটা কোনটাই চলে যাবে, এই যে বাটনে, বাটনে বলতেছি ক্লাস ইউজ করছি ট্যাব বার টগল, ঠিক আছে? এইখানে এখন আমার ইউজ করতে হবে কিছু ক্লাস। কি ক্লাস ইউজ করব? এই যে এখানে আমার দেওয়া আছে, আমি এই যে বাটনে আমি এখানে ইউজ করব। দেখেন এই আমার এই যে কলাপস, তাই না? বাই ডিফল্ট আমি কলাপস বাটনটা কই, এইটা তো আমার গেল উপরে, এই যে ন্যাপবার টগল, তারপরে ইউজ করব কলাপস। কলাপস ইউজ করলে আমার এটা কলাপস হয়ে থাকবে, এবং এইখানেও কলাপস হয়ে থাকবে। ন্যাপবার টগলের পরে কলাপস, কলাপস, কলাপস বানানটা ঠিক হলো কিনা দেখে নিই একটু। COLLAPSED, কলাপসড। এনে কলাপস ইউজ করলাম। কলাপস ইউজ করলে কি হবে? আগে যা ছিল তাই, কোনো পার্থক্য এখন আমি বুঝতে পারবো না।
বাই ডিফল্ট এটা কলাপস হয়ে থাকলো। এই এখন আমি চাচ্ছি এখানে ক্লিক করলে এটা শো হোক, তাই না? তো এটা ক্লিক করলে শো হলে এটার জন্য আমার ক্লাস আছে ডাটা টগল আর ডাটা টার্গেট। এটা দুইটা জিনিস ইউজ করতে হয় এটার জন্য, সেটা হলো ডাটা টগল আর ডাটা টার্গেট। এই যে দেখেন এখানে যদি আমি দেখি, এই যে একটা হলো ডাটা টগল আর একটা হলো ডাটা টার্গেট। দুইটা জিনিস কি আমি একটু বলি। একটা হলো ডাটা টগল, একটা হলো ডাটা টার্গেট। এটা এরকম হচ্ছে কেন? ডাটা টগল আর হলো ডাটা টার্গেট, এই দুটা ইউজ করতে হবে। ডাটা টগল এনে আমি ইউজ করি ডাটা TOGGLE, ডাটা টগল। এনে স্পেস হবে, ডাটা টগলের একটা ক্লাস হবে আর একটা হবে ডাটা টার্গেট। ডাটা টার্গেট টার্গেট হ্যাঁ, এই দুটা ক্লাস কি হবে, এই যে ডাটা টগল আর একটা হবে ডাটা টার্গেটটা কই, এটা হলো ডাটা টগল। হ্যাঁ, এই যে ডাটা টার্গেট, ঠিক আছে। ডাটা টগলের হবে কলাপস। আমি এটা করে দেখাচ্ছি মানে কোনটা কি কাজে লাগতেছে। আর এইখানে ডাটা টার্গেট মানে এটা কোন জায়গায় কাজ করবে সেখানে একটা আইডি দিতে হবে। হ্যাশ দিয়ে লিখলাম, মনে করেন এই মেনু বার, এটা লিখলাম। তাহলে এই আইডিটা যেখানে থাকবে সেইখানেই এই কলাপসটা কাজ করবে। ডাটা টগলটা কলাপস হবে, একবার চলে যাবে। তো এটা আমি কোনটাই চাচ্ছি, এটা চাচ্ছি হলো আবার এই ডিবে, তাই না? এই ডিবে এখন আইডি দিতে হবে। আইডি দিয়ে ওইখানে যে আইডি ইউজ করছি আমি, এই ন্যাপ বার মেনু বার, এই আইডিটা এখানে ইউজ করতে হবে। এখন আসেন রিফ্রেশ দিয়ে এখানে দেখি কাজ করে কিনা। বাই ডিফল্ট এটা এরকম থাকবে। যখন আমি এটা মেনু ছোটো করবো তখন এটা মোবাইল মেনু হয়ে যাবে। ক্লিক করলে একবার আসবে, ক্লিক করলে যাবে, ক্লিক করলে আসবে, ক্লিক করলে যাবে। এটা কিন্তু একটা মোবাইল মেনু হয়েছে রেসপন্সিভ, ঠিক আছে। এই যে এটা এখন আমি যেটাতে কাজ করবো সেটাতে। এখন এগুলো ডিজাইন বা যদি আমি চেঞ্জ করতে চাই এগুলো করতে, এগুলো সব সেন্টার আনতে চাই মনে করেন, তাহলে আমি এখানে একটা ক্লাস দিয়ে দিই টেক্সট সেন্টার, তাহলেই তো হয়ে যায়। এই যেখানে আমি একটা ক্লাস দিয়ে দিই ইউএল টেক্সট সেন্টার দিলাম। দেখেন এখানে আমি রিফ্রেশ করলাম, এই যে সেন্টার আসে। তো এখানে এই মেনুটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে হয়ে গেল। আবার এই যে এটা হলো মোবাইল মেনু। বাই ডিফল্ট এটা কি থাকবে, কলাপস থাকবে। কলাপস থাকে না কেন, কি হলো? এই কলাপস আছে, এখন এইভাবে থাকলে এইভাবে আছে। যখন আমি মোবাইলে গেলাম এখানে ক্লিক করি তখন এই যেগুলো আসবে। এই যে জিনিসটা করলাম এটা BTN LG এটা দিলাম। এই দেখেন দেখেন এই বাটনটা কিন্তু বড় হয়েছে। এটা কি সবচেয়ে বড় ইয়ে? না, আপনি আরো ইউজ করতে পারেন। BTN এ এরকম আছে, LG আছে, আরো মনে করেন 2x 3x 4x এরকম আছে, 5x দিলাম, দেখি কি হয়। এইটুকু হয়েছে, আর ছোট হইলো দেখি আরো। আচ্ছা একটু আমি দেখে নেই কি আছে। হ্যাঁ একটু দেখেন এখানে বলতেছে BTN ডিফল্ট একটা আছে। BTN ডিফল্টটা কি, ডিফল্টটা এখানে ইউজ করে নেই, একটা ডিফল্ট ইউজ। ডিফল্ট হলো ওই প্রথমে যেটা থাকে আর কি, ডিফল্ট ভাবে। এখানে যান, এই যে এটা হলো ডিফল্ট, ঠিক আছে। হ্যাঁ সাদা এরকম, আর এগুলো হলো এইগুলা। তারপরে আসেন, তো এগুলো মানে প্র্যাকটিস করা বা শেখা খুব সহজ, দেখছেন। মানে BTN ডিফল্ট এগুলো গেল। তারপর আসতেছে এই যে BTN প্রাইমারি সাকসেস ইনফো ওয়ার্নিং ডেঞ্জার, ঠিক আছে। লিঙ্ক কস, এই যেগুলো গেল ওয়ার্নিং। তারপর আসে নিচের দিকে, এনে বলতেছে লার্জ, BTN লার্জের জন্য বলতেছে BTN LG, ঠিক আছে। তারপরে এগুলো তো গেল। আর এখানে বলতেছে BTN SM বলতেছে, এক্সেস বলতেছে। এগুলো SM মানে তো বুঝি মানে স্মল সাইজ, আর এটা হলো এক্সট্রা স্মল আর কি, আর লার্জ। তারপরে আছে হলো BTN ব্লক। আমি যদি কোনোটাতে BTN ব্লক ইউজ করি তাহলে কি হবে দেখেন। BTN প্রাইমারি ইউজ না করে আমি ইউজ করলাম BTN ব্লক, ঠিক আছে। তাহলে আমি এখানে কই BTN ব্লক ইউজ করলাম, এইটাতে যান। এখানে যাই BTN ব্লক ইউজ করার সাথে এটা আসে বলো, প্রাইমারি ইউজ থাক, BTN প্রাইমারিও থাক, BTN ব্লকও থাকবে। BTN প্রাইমারি তো পাবেই, সাথে BTN ব্লকও পাবে। এখানে এই দেখেন এই যে ব্লগের মতো এরকম বাটন যদি আমার, হ্যাঁ ব্লক করে দিয়েছে, ব্লক
এরকম এখানে আরো আছে। এই পর্যন্ত ছিলাম আমরা, এই উপরে চলে গেছি। আচ্ছা, এটা হলো বিটিএন ব্লগের এক্সাম্পল, এটা হলো ডিফল্ট, এটা হলো প্রাইভেটটা। তারপরে বলতেছে অ্যাক্টিভ আছে ক্লাস, অ্যাক্টিভ দিলে এরকম থাকবে বিটিএন, এই বিটিএন এলজি। আর ডিজেবল দেওয়া থাকলে বাই ডিফল্ট যদি আপনি এইটাকেও ইউজ করেন তাহলে এই বাটনটা ডিজেবল থাকবে, ওকে, ইউজ করলে কাজ করবে না। এই যে এরকম এখানে যদি আমি এটা দেই ইনফোর ভিতরে বা এই ওয়ার্নিং এর ভিতরে দিই, ওয়ার্নিং ডিজেবল থাকলাম, অর্থাৎ ওয়ার্নিং কোনটা আমার, এই যে এইটা হলো ওয়ার্নিং, এটা দিলাম, এটার বাই ডিফল্ট কই সেভ হয় নাই, ডিজেবল হয় না, ডিজেবল থাকবে আর কি, কাজ করা হয়েছে, ঠিক দিচ্ছে না? এটা দেখি এখানে। আচ্ছা, আর কি আছে দেখি একটু। এই যে শুধু ডিজেবল দিলেও হবে, ক্লাসের ভিতরে শুধু ডিজেবল, এইটা না ইউজ করে শুধু ডিজেবল দিয়ে দেখি। এই যে এই কাজ করে এটা, না রে আবার উপরে এটার মধ্যে, হ্যাঁ এই যে ডিজেবল হয়ে গেছে। এটা কিন্তু এখন আর অ্যাক্টিভ না, এটাতে ক্লিক করলে কিছু হবে না, ডিজেবল হয়ে গেছে বাই ডিফল্ট এরকম। আর কই কোথায় ইমেজের ক্ষেত্রে আমরা একটা ইমেজ নিয়ে আসি, ইমেজটা নিয়ে আসবো, ইমেজটা পাবো কোথায়, আমরা এই ইমেজটাই নিলাম, এইটা ইমেজটা, ইমেজেস নামে এখানে একটা ফোল্ডার থাকবে, ইমেজেস নামে একটা ফোল্ডার থাকবে, এখানে একটা ইমেজ দিলাম, ঠিক আছে। ইমেজের কাজ দেখবো আমরা, ইমেজটা নিলাম, এটা তো জিপ ইমেজ, জেপিজি ইমেজ নিলে ভালো হতো, দেখি এটা আসে কিনা। আচ্ছা, এখানে একটা ইমেজ আমি লিঙ্ক করাই আগে, ইমেজ কিভাবে লিঙ্ক করা এটা তো আমরা জানি, আইএমজি তাই না, এসআরসি দিয়ে ইমেজ লিঙ্ক করানো হয়। তো ইমেজের জন্য আমি চলে যাই নতুন রোতে, এখানে ডিপ ক্লাস, এখানে ইমেজের কাজ দেখবো তাই না, রো, এগুলোর আগে অবশ্যই আমাদের কমেন্টস করা উচিত যে এটা কেন করতেছি, ঠিক আছে, এই কাজটা আমি কেন করতেছি, এটা ফর ইমেজ, ঠিক আছে, ইমেজেস রেসপন্সিভ, এটার জন্য কাজ করতে, এরকম প্রত্যেকটা কাজের আগেই লেখা উচিত যে কোডটা কি কাজের জন্য। এই এখন আমি এখানে কিছু ইমেজের কাজ করব, ইমেজের আগে কলাম রো করলাম, তারপর কলাম, এটা হলো কলএমডি 12, এক কলামের ভিতরে আমরা করি, অথবা আলাদা কলাম পরে লাগলে করে নেব। এখন আমরা জানি যে ইমেজ কিভাবে অ্যাড করে, আইএমজি এসআরসি এইভাবে ইমেজ অ্যাড করানো হয় তাই না, এই এলটি দেওয়া হয়, এলটিটা হলো সাপোর্টের জন্য। এটা ইমেজেস ফোল্ডারের ভিতরে আমার একটা ইমেজ আছে এই নামে তাই না, দিলাম, দেওয়ার পরে এখানে আসে রিফ্রেশ দেন, দেখি ইমেজটা পাই কিনা, ইমেজটা পাইছে তাই না। তো ইমেজটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করি, এটা একটু উইথ দিই নাকি, উইথ দিলাম মনে করেন 50%, 50% না দিয়ে পিক্সেলে দিই, উইথটা দিয়ে দিই তাই না। উইথটা দেওয়ার জন্য আমরা একটা, হ্যাঁ সমস্যা নাই, এখানে কলামটি যদি আমি ছোটো করে দিই তাও হবে, আমি মনে করেন 4 কলামে দিলাম, তাহলে আর আমার উইথ লাগবে না তাই না। দেখি এখন কি হয়, ইমেজটা তো বড় হয়ে গেছে, এটার জন্য আবার ইউজ করতে হবে। আচ্ছা, এটার জন্য ক্লাসগুলো ইউজ করতে হবে, জানান দেখি এই পর্যন্ত হয়েছে আমার তাই না, কলামটি 4। আচ্ছা, এখন আমি বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করবো, কারণ একটা ক্লাস আছে আইএমজি রেসপন্সিভ, আর এএলটিতে তো আমি জানি যে যে কোনো কিছু ইউজ করা যায় তাই না। তাহলে আইএমজি রেসপন্সিভ ইউজ করা হয় কেন, প্রথমে আমি এইটা ইউজ করি যে আইএমজি রাউন্ডেড বা সার্কেল। আচ্ছা, এটা
আইএমজি রেসপন্সিভ ক্লাস আছে, আর আছে আইএমজি এই কয়টা ক্লাসই আছে ইমেজের জন্য, আর নেই। এগুলো হলো হেল্পার, অন্য অন্য ইয়ে নেই। তো ইমেজের জন্য এই দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসে একটা হলো আইএফজি রেসপন্সিভ আর একটা হলো আইএফজি সার্কেল রাউন্ডেড। তাহলে প্রথমে যে ক্লাসটা ইউজ করব এটার ভিতরে ক্লাসগুলো ইউজ করব। কি ইউজ করব? আইএমজি রেসপন্সিভ এটা ইউজ করার ফলে কি হলো, রিফ্রেশ যান। এর আগে আমি দেখি, এটা তো বড় না হলে আসলে বোঝা যাবে না, কারণ আমি বড় করি, এটা 12 কলা করে দিই, এটা বাদ দিই, আগে নর্মাল দেখি। এখন তো কলমের ভিত্তি ইউজ করছে, এটা বোঝানো যাবে কিনা দেখি। এই দেখেন, যদি ছোট করি ইমেজ কিন্তু ছোট হচ্ছে না, ইমেজ কিন্তু এই যে স্ক্রলিং করতে হচ্ছে। কিন্তু আমি যদি চাই যে আমার ব্রাউজারের সম পরিমাণে ইমেজ থাকবে, ব্রাউজার যতটুকু থাকবে ততটুকু ইমেজ থাকবে, তখন আমার ইউজ করতে হবে আইএমজি রেসপন্সিভ, এই ক্লাস ইউজ করতে হবে, এটা এইদিকে প্রথম দিকে দিই, এগুলো প্রথমে পরে এটা কোনো ব্যাপার না, ইউজ করতে হবে আইএমজি রেসপন্সিভ। এইটা যদি ইউজ করি রেসপন্সিভ এইটা যদি ইউজ করি তাহলে দেখেন কি হয়। এখন দেখেন হয়েছে, কাজ করে না, কোন জায়গায় সমস্যা। উপরের গুলা কিন্তু রেসপন্সিভ হচ্ছে, কিন্তু নিচের গুলা কিন্তু রেসপন্সিভ, নিচের ইমেজটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে না, তার মানে আমার এখানে ভুল হচ্ছে। এই তারপরে এখন যদি এখানে রিফ্রেশ দেই, দেখবেন এই যে একটা টেবিলের মতো কিন্তু আমার তৈরি হয়ে গেল, কোনো কিছুই করতে হলো না, জাস্ট একটা ক্লাস ইউজ করতে হবে। এখন এটার ডিজাইন বা আরো অন্য অন্য কিছু যদি করতে চাই, তাহলে এখানকার ক্লাসগুলো কিছু ক্লাস ইউজ করলেই, যেমন টেবিল স্ট্রিপ্ট, এটা যদি ইউজ করি তাহলে এক ঘর স্টেপ দেখা যাবে। কিরকম? এই যে এখানে যদি আমি আরেকটা ক্লাস ইউজ করি, এই টেবিল স্ট্রিপ, এটা যদি ইউজ করি তাহলে কেমন হয় দেখেন। এখন তো নর্মালি এরকম টেবিল আসছে, প্রত্যেকটা একই। এটা ইউজ করার পরে দেখেন এক ঘর এই কালার, এক ঘর এই কালার, আবার মাঝখানে একটা সাদা, ওইখানে মনে হয় দেখা যাচ্ছে না, দেখা যায়? দেখা যায়, আচ্ছা ঠিক আছে, এরকম। তো এটা ডিজাইনগুলো আমার এখানে মানে সিএসএস, এগুলো তো আসলে সিএসএস এর ক্লাস, তাই না? সিএসএস এনটিএস চাইল্ড আমরা করছিলাম, এনটিএস চাইল্ড মানে এক ঘরের পর এক ঘর, অড ইভেন এগুলো করে নেই। মানে আমি যদি চাই এখানে 20টা কলাম আছে, 20টা কলামের মধ্যে শুধু জোর কলামগুলা লাল কালার হবে, বেজুর কলামগুলা কি হবে, অন্য কালার হবে। সেইখানে সেই সব ডিজাইনগুলো আমরা করতে পারি না, যেমন কুলন দিয়ে ফার্স্ট বা এই যে এরকম ই করছি না আমরা, এই যে সিএসএস এর মধ্যে যেরকম এরকম মনে করেন আমি লিখলাম টিআর বা টিডি এরকম লিখে এনে যদি আমরা এরকম করি যে এনটিএস চাইল্ড, বা মনে করেন একটা এলআই আছে, অনেকগুলো এলআই আছে, কিন্তু ফার্স্ট এলআইটার আমরা ধরবো, যেমন এই যে এর আগে একবার করছিলাম না, এলআই এর বর্ডার দিছিলাম, তাই না? তো লাস্ট চাইল্ড এই যে এরকম, হ্যাঁ এরকম, এটা লাস্ট চাইল্ড আসছে কোথা থেকে, এটার মাদার হলো এনটিএস চাইল্ড আর কি। এনটিএস মানে হলো এই যে এখানে লাস্ট লিখছি না, এখানে আসলে এনটিএস লাগে, নাম্বার, কত নাম্বার কলাম। আমরা যদি এখানে লিখি অড, তাহলে শুধুমাত্র অড আসবে। আবার যদি লিখি এনটিএস ইভেন, তাহলে শুধুমাত্র জোর কলামগুলো ধরবে, এরকম আর কি। এগুলার সিএসএস আছে। আর যদি এগুলো সিএসএস যদি আপনারা একটু ভালো বুঝতে চান, তাহলে গুগলে যাবেন, যা এখানে লিখবেন এনটিএস চাইল্ড সিএসএস প্লাস এনটিএস চাইল্ড, এই যে এটা, এই দেখেন, এই যে এটা যাবেন, এখানে সব সিএসএস গুলো দেওয়া আছে, মানে মানে এক্সাম্পল সহ, এই যে ঠিক আছে। এনটিএস চাইল্ড 2 এটার মানে কি, মানে শুধুমাত্র 2 নম্বর রোটা ধরবে, এরকম আপনার এর নিচে আরো দেওয়া আছে। এনটিএস, এই যে এনটিএস চাইল্ড অড, এটার মানে কি, হ্যাঁ এখানে দিলে এটার এক্সাম্পল গুলো দেখা যাবে, এই যে এরকম। এনে তো অনেকগুলো, এই যে এটা হলো অড মানে প্রথম 1 3 এরকম এর আর কি। এই যে এখানে অড দিছে, পরের আরেকটাতে দিছে ইভেন, তো ইভেনে লাল কালার দিছে আর অডে ব্লু কালার দিছে, তো অডে ব্লু কালার আসছে আর ইভেনে লাল কালার আসছে, তো এটাকে এনটিএস চাইল্ড দিয়ে ধরা হয় আর কি। ঠিক আছে, এটা সিএসএস এর একটা পার্ট। তো ওই জিনিসগুলো এখানে আর কি সিএসএস গুলো করা আছে, এবং আপনি যেমন ডিজাইন সেই
ডিজাইন কোনো কিছু আপনাকে শিখতে হবে না, কোনো কিছু বুঝতে হবে না, এই ক্লাসগুলো ইউজ করে দিবেন, অটো চলে আসবে। তার সুবিধা না? টেবিল বর্ডার যদি চান, এই যে টেবিল বর্ডার ইউজ করবেন এইখানে, এখানে শুধু টেবিল বর্ডার এটা ইউজ করলাম, এখানে এসে রিফ্রেশ দিলাম, যতটুকু কলম দরকার কলাম না বর্ডার, এই এখন তো বর্ডার, হ্যাঁ এখানে এই যে বর্ডারের মতো হয়ে গেল। যতটুকু কলম রো দরকার সেটা আগে নিয়ে নে, এগুলো শুধু সিএসএস ইউজ করলে হয়ে যায়। হ্যাঁ রো কলাম তো আসবে আমার এই যে এইটা দিয়ে, এই যে টি আর টি দিয়ে, হ্যাঁ সেটাই আমার যেটা কিন্তু দরকার। ডিজাইনটা শুধু আমার এই ক্লাস যেগুলো আমরা সিএসএস দা করি, মোট কথা সিএসএস দা আমরা একটা একটা ধরে ধরে করি। এর ভিতরে আমি একটা দিলাম, দিস ইজ প্যারাগ্রাফ, এই এরকম, ঠিক আছে, এরকম দিলাম, তারপর কিছু বাটন থাকবে। তো এই ডিজাইনটা আমি পাবো কোথা থেকে? আমি যদি যাই এখানে, এখানে উপরের দিকে দেখেন জাম বাটন নামে একটা আছে, আমি যদি সিএসএস যাই, সিএসএস এর মধ্যে আছে অথবা কম্পোনেন্টের মধ্যে আছে, কোনটার মধ্যে আছে একটু দেখে নিই। নিচের দিকে একটু এটা ছোট করে, এই যে এখানে এটার মধ্যে নাই, তার মানে এটার মধ্যে নাই, তার মানে কম্পোনেন্ট আছে। হ্যাঁ কম্পোনেন্টের নিচের দিকে না উপরের দিকে কোথায় যেন, এই যে না, এই যে জাম বাটন এখানে, এই যে এইরকম ডিজাইন অনেক সময় লাগে অনেক ওয়েবসাইট, এই যে এরকম একটা বাটন থাকবে আর অনেক কিছু থাকবে, সেই ক্ষেত্রে আমি এখানে কপি করে নেই, এটা তো হইলই, তারপর একটা বাটন দেই, এটা তো হইল, কারণ এখানে বাটন থাকবে, মনে করেন এই বাটনটা আমরা জানি এটা দিয়েও তৈরি করা যায়, এরকম এখানে বাটনে বাটন মনে করেন 3টা বাটন দিলাম, ঠিক আছে, বাটনে এখন এইটার মধ্যে এটা যদি আমি নর্মালি এখানে ওপেন করি তাহলে কি আসবে? নর্মালি যদি আমি রিফ্রেশ করি তাহলে এরকম আসবে, তাই না? এরকম আসবে, কিন্তু আমি চাচ্ছি ডিজাইন কিরকম, এরকম, মানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, চারপাশে প্যাডিং থাকবে, প্রথম লেখাটা বড় থাকবে, তারপরে এরকম থাকবে। হ্যাঁ, তো আমার আসছে কিরকম? আমার আসছে এরকম, তাই না? তো এটাকে যদি আমি এখানে শুধু জাম বাটন ইউজ করি, একটা ক্লাস ইউজ করি জাম বাটন, JUMBT বাটন, জাম বাটন, বটন, এরকম না, এটা বানানটা একটু দেখে নেই, ঠিক আছে, এই যে JUMBOTRON, JUMB জাম বি, হ্যাঁ ঠিকই তো আছে, তাই না? এটাই। তাহলে এখন আমি এখানে এসে রিফ্রেশ দিই, দেখেন এখানে কিন্তু আমার এই যে হয়ে গেল এরকম, দেখা যায় না? নিচে আসে না, তাহলে নিচে আমি একটু করে নিই, কিছু দিয়ে নিই, আরো বিআর দিয়ে নিই, মানে কয়েকটা দিয়ে নিলাম, নিচে একটু জায়গা করে নিলাম, এই যে হয় নাই পাই নাই তো, কবে কই থেকে বানান বলেছি, ঠিক আছে, এটা স্পেলিং, হ্যাঁ স্পেলিং ভুল হয়েছে, BO হবে, BO হয় নাই, BO হবে, হ্যাঁ এই যে এখন আসবে, এই দেখেন এটা কিন্তু এখন পাই গেছে, তাই না? হ্যাঁ আসবে, বাটন তো আমি দিইনি, আসছে। এখন আমার এখানে আমার টেক্সট সেন্টার দিয়ে দিই, টেক্সট সেন্টার, আর এখানে ক্লাস ইউজ করতে হবে, ক্লাস BTN প্রাইমারি, মনে করেন এরকম ইউজ করলাম, মাঝখানেরটা একটু এরকম ইউজ করলাম, তো দেখেন এখন কি অবস্থা, এই দেখেন এরকম আমার একটা সুন্দর জিনিস কিন্তু তৈরি হয়ে গেল, এটা কিন্তু 1 মিনিটের তৈরি হয়ে গেলো। এরকম ওয়েবসাইটের মাঝখানে বা প্রথম দিকে দ্বিতীয় দিকে এরকম অনেক জিনিস থাকে, তো সেইগুলো জাম বাটন দিয়ে কন্ট্রোল করা, জাম বাটনটা দেখলাম। তো এরকম আমাদের এই যে এইখানে দেখেন অনেক কিছু আছে। এখন আমরা জাভা স্ক্রিপ্টের কিছু জিনিস দেখি, এগুলো আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট বাকি রয়ে গেছে, সেটা হলো গ্লিপ আইকন, এটা দেখি একটু, ঠিক আছে? গ্লিপ আইকনটা কি? গ্লিপ আইকনের সাথে এখন এটার সাথে আরেকটা খুব মার্কেট আছে, সেটা হলো ফন্ট অসাম, ওইটাও দেখবো, ফন্ট অসাম,
হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দেখবো, দুইটাই দেখবো। তো গ্লিপ আইকনটা আমাদের বোস্টেপের সাথে ডিফল্ট দেওয়া থাকে, ঠিক আছে। তো এটা যদি আমরা ইউজ করতে চাই, কিভাবে ইউজ করব দেখেন। গ্লিপ আইকনটা কি জিনিস আগে এটা বুঝি। মনে করেন আমার এই যে বাটনটা তৈরি করছি, ওই যে বাটনটা আমি তৈরি করছি, এই বাটনের আগে আমার একটা ইমেজ দরকার, বা একটা সিম্বল দরকার, বা একটা ছবি দরকার। সেই ছবি, বাটনের যে পুরোটা আছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড না, এই যে আমি যদি এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এই যে এরকম হ্যাঁ বাটনের ভিতরে, বাটনের ভিতরে বলেন বাইরে বলেন, অনেক সময় অনেক ইমেজ দরকার, ওই এই লোগো দরকার হয়, লোগো থাকে। এই লোগোগুলো কোনগুলো, এই যে এরকম, এই লোগোগুলো এই যে এরকম, মানে বাটনের আশেপাশে বলেন, বা ইমেজে বলেন, বা ইসে বলেন, মনে করেন ফেসবুকের আইকন দিবেন, ঠিক আছে। তো ফেসবুকের আইকন, বা এই যে এরকম একটা এখানে লাভের একটা চিহ্ন, বা এই যে মোবাইলের একটা ছবি দরকার। আপনার এখানে ফোন নাম্বার দিলেন, আমি এখানে লিখলাম, যে মনে করেন সাপোজ এখানেই আমি লিখলাম স্পেনের ভিতরে, স্পেনের ভিতরে আমি একটা লিখলাম ফোন, অথবা এখানে একটা নাম্বার লিখলাম, তাই না। তাহলে এখানে কি আসবে, একটা নাম্বার আসবে, নর্মালি এই নাম্বার আসবে। কিন্তু নাম্বারের আগে বা পরে একটা ফোনের ছবি থাকলে কি সুন্দর হয় না, বোঝা যায় এটা একটা ফোন নাম্বার। তো ফোনের ইমেজ আনতে গেলে কি করতে হবে, আমার ফোনের ইমেজ আইনে ইমেজ বসাইতে হবে না এখানে। তো ইমেজ বসালে সাইটগুলো অনেক লোড হয়, ঠিক আছে। এর জন্য আইকন ইউজ করা উচিত। এগুলো হলো একটা ফন্ট, হ্যাঁ, বিভিন্ন ফন্ট দিয়ে এগুলো তৈরি করা হয়েছে, ফন্টের ইমেজ আকারে তৈরি করা হয়েছে। তো এগুলো যদি আমি ইউজ করি, এখানে ক্লাস যদি ইউজ করি বা যদি ইউজ করি, তাহলেই হবে। তো এটা কিভাবে ইউজ করবো দেখেন। আমি চাচ্ছি ফোনের একটা সিম্বল, এইটার আমি একটা ইউজ করব, ঠিক আছে। তাহলে এটার ক্লাসটা ইউজ করতে হবে, এই ক্লাসটা ইউজ করতে হবে আমার ক্লাস, হ্যাঁ হ্যাঁ। মনে করেন আমি যেটার মধ্যে ইউজ করব সেই ক্লাসটা ইউজ করলেই হবে। যেমন এখানে ইউজ করি স্পেন, না ওইটা তো ফোনের জন্য, কিন্তু ফোনের আগে আমি আরেকটা ক্লাস ইউজ করতে চাচ্ছি, ওটার ভিতরে না, আলাদা, ওটার আগে থাকবে, এইখানে ইউজ করলাম। তো এটা ইউজ করতে গেলে প্রথমে ইউজ করতে হয় গ্লিপ আইকন। যে আইকনে ইউজ করেন না কেন, গ্লিপ আইকন আগে লাগবেই। তারপর হলো গ্লিপ আইকনের ফোন ইউজ করবেন না কি ইউজ করবেন, যে আইকন ইউজ করবেন তার নাম ইউজ করলাম। ইউজ করার পর এখন এখানে এসে রিফ্রেশ দেন, দেখেন এই দেখেন একটা সুন্দর একটা ইমেজ আসছে। ইমেজটা আপনার বড় দরকার বা ছোট দরকার, তাই না, সেই ক্ষেত্রে আপনি এখানে কাজ করাইতে পারবেন। এই যে এখানে এই যে গ্লিপ আইকন তো আমি ইউজ করছি। গ্লিপ আইকন অ্যালাইনমেন্টও দিতে পারেন, আপনি রাইট সাইডে হবে না লেফট সাইডে হবে। তারপরে এগুলো অনেক ক্লাস আছে। তো মেন যে ক্লাসগুলো সেটা হলো, আমি এটাকে এখন বড় করতে চাই মনে করেন, ঠিক আছে। তা আমি আগেই বলছি এটা কিন্তু একটা, হ্যাঁ এটা কিন্তু একটা ফন্ট। আপনি যদি এটার ফন্ট সাইজও বড় করে দেন তাও কিন্তু কাজ হবে। কিভাবে, এই দেখেন, আপনি এই যে ক্লাসটা নিছেন, এখানে এই ক্লাসটাকে ধরে, এই ক্লাসটা নিলাম, ক্লাসটা ধরে এখানে আমি আইসা এই ক্লাসটা দিয়ে দিলাম, ঠিক আছে। এনে দিলাম ফন্ট সাইজ আমি কত দিলাম, এখন 50 পিক্সেল। এখন আসেন এনে রিফ্রেশ দেন, দেখছেন এটা বড় হয়ে গেছে। এটা কালার চেঞ্জ করতে চান, এনে শুধু লিখে দেন কালার, মনে করেন রেড। এখানে আসেন, দেখেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এটা যদি ইমেজ হইতো, ইমেজ হলে ইমেজের কালার কি চেঞ্জ করা সম্ভব, ফটোশপে যাই অনেক ঝামেলা আছে, কিন্তু এইভাবে কোডিং করে কিন্তু সম্ভব না। তো এই যে সুবিধাটা, এটা আমরা গ্লিপ আইকন দিয়ে ইউজ করি। গ্লিপ আইকন এইটা আমাদের কোথায় থেকে পাইছে বলেন তো, এই যে আমাদের ডেস্কটপে যে ফন্ট রাখছি না একটা, এখানে আসেন, এখানে এসে ফন্ট রাখছি, ফন্টের ভিতরে দেখেন কিছু গ্লিপ আইকনের ফন্ট আছে, এইটা থেকে এই সাপোর্টগুলো পাইছে। এবং এগুলো সব ব্রাউজারে যাতে সাপোর্ট হয় সেই সাপোর্টের জন্য সব ইওটি করা আছে, সব ফরম্যাটে দেওয়া আছে। এখানে আসলে একটা ফন্টের হেল্পিং নিয়ে এই কাজটা হচ্ছে, ঠিক আছে। তো এইটা গ্লিপ আইকনটার জন্য, গ্লিপ আইকনটা বোস্টেপের সাথে থাকে, কিন্তু গ্লিপ আইকনে অনেক সময় কী হয়, অনেক আইকনগুলা পাওয়া যায় না। এখানে অনেক কিছু আইকন আছে আপনার দরকার, ঠিক আছে, তখন এখানে আপনার নাই, ওইটা বাইরে থেকে আনতে হবে বা কোনো হতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আরেকটা সাপোর্ট আছে, সেটা হলো ফন্ট অসাম, AWE ফন্ট অসাম, এরকম নাম, আমরা যাই গেলে দেখতে পাবো। এই যে ফন্ট অসামের একটা আইকনের জন্য আর কি সাপোর্ট আছে।
তো এটা সাপোর্টও আমরা বোস্টেপের সাথে ইউজ করা হয়। দেখেন নামটা দেখেন সবাই, কি নাম? ফন্ট অসাম। তো এইটার কি কি জিনিস এটা আমরা দেখব, এটা কিভাবে ইউজ করা হয় এটাও দেখব। এটা দেখার আগে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে এটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এইটার মধ্যে দুইটা ফাইল আছে, একটা সিএসএস আছে আর কিছু ফন্ট আছে। দেখেন আপনারা সবাই এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পরে ফন্ট অফামের ভিতরে যাবেন, যাওয়ার পরে এটার ভিতরে আমাদের সিএসএস এবং যে ফন্টস এই ফোল্ডার দুটো আমি নিব। তো ফোল্ডার না নিয়ে আমি সিএসএস এর ভিতরে css.min.js সিএস এই ফাইলটা নিব। এটা নিয়ে আমার যে ফোল্ডার, অর্থাৎ এই যে এটাই তো আমার ফোল্ডার, এটার ভিতরে সিএসএস এর ভিতরে এই সিএসএসটা আমি রাখবো, ঠিক আছে? এই সিএসএসটা কোথায় পেলাম? এই যে ফন্ট অসাম থেকে ডাউনলোড করে। এনে দুইটা সিএসএস, আসলে দুইটা একই, একটা কম্প্রেস করা একটা কম্প্রেস ছাড়া। আর একটা ফন্টের ফোল্ডার আছে, এই ফন্টের ভিতরে কিছু ফন্ট অসামের কিছু ফন্ট আছে। এই ফন্টগুলো আমি কপি করে আমার যে ফন্টের যে ফোল্ডার সেইটার ভিতরে আমি পেস্ট করে দেব। হয়ে গেল। এখন আমি যে সিএসএসটা যে আমি এখানে রাখলাম এই সিএসএসটা আমার লিঙ্ক করাইতে হবে আমার প্রজেক্ট ফাইলের সাথে। এই যে এইখানে দেখেন, এই যে এইখানে উপরে যায় আমার সিএসএসটা, এই সিএসএসটা এই যে এখানে যে সিএসএস আমার আছে এটা স্টাইলের অবশ্যই আগে করবেন, এইখানে করবেন। এইখানে এই সিএসএসটা এই বোস্টেপের পরে করতে পারেন, এইখানে আপনি লিঙ্ক করাবেন। তাহলে এটা আমার ফন্ট অসামে লিঙ্ক হয়ে গেল। এখন আমি আমার প্রজেক্টে আমি ফন্ট অসাম ইউজ করতে পারবো। তো ফন্ট অসাম ইউজ কীভাবে করবো দেখেন, এখানে দেখেন একটা আইকন আমি বসাইছি, এটা হলো গ্লিপ আইকন ইউজ করে। পরবর্তীতে আমি আরেকটা আইকন বসাই, এই চার দিয়ে আমি আরেকটা আইকন বসাই, মনে করেন ফন্ট অসাম দিয়ে, ঠিক আছে? তো ফন্ট অসামে মনে করেন আমার ফেসবুকের একটা আইকন বসাবো, ঠিক আছে? তাহলে কীভাবে ইউজ করবো দেখেন, আমি এই যে এখানে দেখেন এক্সাম্পলস লেখা আছে। এক্সাম্পলসে বলছে যে এইটা কিভাবে আপনি ইউজ করবেন, ঠিক আছে? এখানে বলছে আমি যদি ফন্ট অসাম ইউজ করতে চাই তাহলে আমার আই নিতে হবে। ট্যাগ কি হবে? আইটা হলো ইতালিক, এর জন্য HTML ইউজ করা হয়। তো ফন্ট অসামে এইটা ইউজ করার জন্য আই নিতে হবে। তাহলে আমি নিই আই শুরু, আই শেষ, ঠিক আছে? আই ক্লাস হইলো। এটার মধ্যে মনে করেন আমি ফেসবুক লাগলাম, তাহলে আমার এখানে কি হলো, একটা ফেসবুক আসার কথা। এই যে ফেসবুক আসছে, কিন্তু আমি এখানে কি করব, আইকন আনবো। তো আইকন আনার জন্য ফন্ট অসামের আইকন আনবো, ঠিক আছে? আমার টার্গেট কিন্তু এখন ফন্ট অসাম ইউজ করতে। তো ফন্ট অসামের জন্য ক্লাস ইউজ করতে হবে কি, এফএ মানে ফন্ট, এফএ ফন্ট আর এতে অসাম। তারপর ফন্ট অসামের কোন আইকনটা ইউজ করবো ওইটা, আর এটা হলো কোন সাইজটা ইউজ করবো ওইটা। এখানে বলছে এলজি মানে সবচেয়ে বড়, তারপর 2x মানে এলজি ডাবল, 3x মানে এলজি ট্রিপল, 4x মানে 4 ডবল, 5x মানে 5 ডবল। না, এলজি মানে ছোট না, এলজি মানে হলো লার্জ। এলজির আগে আরো আছে দেখেন SM XS এগুলো থাকার কথা, মানে এলজি দিয়ে একটা সাইজ হয়, ঠিক আছে? এলজি আর 2x তো এলজি ডাবল, ঠিক আছে? এলজি দিয়ে বোঝায় লার্জ আর কি। হ্যাঁ, তো যাই হোক, যাই বুঝাক ওইটা বিষয় না, বিষয় হলো আমরা এটা কিভাবে ইউজ করব। তাহলে ইউজ করব হলো আমরা আমাদের বলতে হবে ক্লাসের ভিতরে এফএ প্রথমে দিতেই হবে। দেওয়ার পরে আমি কোন আইকনটা ইউজ করবো সেই আইকনের নামটা দিতে হবে, রাইট? তো আইকনগুলো কোথায় পাবো আমি? এই যে আইকন নাম এখানে একটা আছে, এখানে যাব, যাওয়ার পরে এইখানে দেখেন এই দুনিয়ার আইকন আছে, তাই না? তো এইখানে আমি দেখেন যদি এফ দিয়ে ফেসবুক লেখেন, এই যে ফেসবুক আসছে, তাই না? তো এই ফেসবুকটা নিয়ে আসবো, এটা ফেসবুক লিখলেই হবে। তো ফেসবুকটা কিভাবে ইউজ করব, লিখতে হবে এফএ ফেসবুক, এইভাবে ইউজ করতে হবে, ঠিক আছে? প্রথমে তো এফএ লাগবেই, তারপরে এফএ ফেসবুক। এখন আসেন এখানে এখানে রিফ্রেশ দেন, দেখেন এই যে এখানে একটা ফেসবুকের আইকন চলে আসছে। কারণ এটাকে বড় করবেন তাহলে লিখতে হবে এফএ এলজি লিখলে কতটুকু হয় দেখে নেই, এতটুকু হয়েছে, তাই না? আমি যদি এফএ 5x দেই তাহলে আরো বড় হওয়ার কথা। এই যে না ফেসবুক, হ্যাঁ ফেসবুকের আইকনের পরে তো
হ্যাঁ এখানে ফাঁকা দিবেন, এই যে স্পেস দেন, এই যে, অথবা এই মাঝখানে আরো ফাঁকা করার জন্য আরো করেন, তো এরকম থাকবে, তাই না? আর আমি তো ফেসবুক ইউজ করবো, কিন্তু ফেসবুক তো বড় করবো না। ফেসবুকের লেখা যদি বড় করতে চাই ওটা আলাদা ট্যাগ দিয়ে বড় করবো, তাই না? ফেসবুক লেখা যা আছে তাই থাকবে, আমি আইকনটা বড় করবো এই যে, তাই না? এখন আইকনের কালার টালার চেঞ্জ করবেন বা যা কিছু করবেন আপনি করতে পারেন। এই লেখা তো আর আসলে থাকে না এরকম, এই, তাই না? তখন এটা আসছে কি দিয়ে, এইটা দিয়ে, তো এইটা দিয়ে এটা ধরে এখন আপনার এটা কালার চেঞ্জ করতে পারেন। এই যে এখানে কালার ব্লু, ফেসবুকের কালার কি ব্ল্যাক না, এরকম কি একটা কালার, এই যে এরকম একটা কালার। আচ্ছা, তাহলে এই যে এটাই হলো বিষয়টা আর কি। এটা হলো ফন্ট অসাম ইউজ করা। তাহলে ফন্ট অসাম ইউজ করতে পারবো না আমরা, এইভাবেই ফন্ট অসাম ইউজ করা হয়। এখন ফন্ট অসামের এখানে যত ক্লাস আছে, এই যে যেটা মনে চায় সেটাই আপনি ইউজ করতে পারবেন। এই যে আমি যদি এটা ইউজ করতে চাই হার্ড, আর এই এক্সাম্পল কীভাবে ইউজ করবো এটা দেওয়া আছে কোথায়, এক্সাম্পল। এই যে এখানে বলা আছে, এই যে বলা আছে যে এফ এ হলো প্রথম ইউজ করতে হবে, তারপর এফ এর পরে এই নাম দিতে হবে যে নামটা আপনি ইউজ করতে চান। আর এটা হলো এফ এ LG 2X, এগুলো ইউজ করতে পারে। তারপর আরও আছে এগুলো লিস্ট টিস্ট আছে, এই যে এরকম দেখেন, এরকম আমরা মেনু যদি একটা ইউজ করতে চাই, তাই না? এরকম মেনু অনেক সময় ইউজ হয় না, তো সেক্ষেত্রে এই যে এইটা যদি আমরা ইউজ করি তাহলে দেখি এখানে ইউজ হয় কিনা। তো এই তো ক্লাস টাস পাবে না মনে হয়, আমাদের নাই তো। এই দেখছেন প্রাইস, এই যে, ঠিক আছে, সুন্দর জিনিস হয়েছে না? তো এইগুলোকে আমরা এই যে এরকম, এই যে এর মানে এই যে ইয়ের সাথে দেখবেন, মেনুর সাথে অনেক সময় সাইড দিয়ে একটা আইকনের মতো থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হোমের মধ্যে এরকম থাকে। তো আমরা তো এতদিন খালি মেনু ব্যবহার করছি, কিন্তু পাশে কোনো আইকন ব্যবহার করতে পারিনি, তাই না? তো এখন আমরা এগুলো ব্যবহার করাটা শিখে গেলাম। আপনার ইচ্ছা করলে এই আইকনগুলো ইউজ করতে পারেন। তো এই আইকনগুলো, আইকন আর ফন্ট এটাই ইউজ হয়। ওয়ার্ডপ্রেসের সাথে আরো কিছু আছে, এগুলা ইউজ হয়। ড্যাশ আইকন আছে, এই যে এখানে যদি যাই ড্যাশ আইকন, আইকন ফাইন্ডার আছে, এই যে এটা হলো ড্যাশ আইকন। কই ড্যাশ আইকন তো আসে না, ড্যাশ আইকন এরকম না, এই যে এটা হলো ড্যাশ আইকন। আছে ড্যাশ আইকনের ইমেজ, বুঝছেন? ইমেজ দিয়ে তৈরি করছে। হ্যাঁ, ইমেজ না, সরি, এই ফন্ট দিয়ে, ফন্ট যেভাবে তৈরি করে না